এই যে বন্ধুরা, শুনছো? নতুন নতুন রোমান্টিক ভালোবাসার গল্প পেতে ও শুনতে চাইলে আমাদের আদরের ভালোবাসা চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটা অন করে দিও। লাইক কমেন্ট করতে মোটেও ভুলবে না কিন্তু। ধন্যবাদ সবাইকে। রাত 3টে বাজে, এখনো আমার স্বামী ঘরে আসেনি। চুপটি করে বসে আছি তার অপেক্ষায়, কখন সে আসবে। অবশেষে আমার অপেক্ষার অবসান ঘটিয়ে সে আসলো, বদ্ধ মাতাল হয়ে। কিন্তু আমি কেন যেন একটু অবাক হইনি, মনে মনে খুব ভয় লাগছে। মাতাল হয়ে এসে সে আমাকে শারীরিক অত্যাচার করবে না তো? কিন্তু আমাকে অবাক করে দিয়ে সে এসে বিছানার অপর পাশে শুয়ে পড়লো। একবারের জন্য আমার মুখটিও দেখলো না। কথা তো বহুদূর। আমি পিঠের পিছে বালিশ রেখে হেলান দিয়ে বসে ভাবতে লাগলাম, কেন এরকমটি হলো? ওনার কি আমাকে পছন্দ ছিল না? তাহলে বিয়ে কেন করলো? যাকে পছন্দ তাকেই বিয়ে করতে পারতো। আমি না হয় পান্তা ভাত বিয়ের পর স্বামীকে ভালোবাসবো বলে কারোর সাথে সম্পর্কে জড়াইনি। বাবা মা যাকে পছন্দ করেছে চোখ বন্ধ করে তাকেই বিয়ে করেছি। একবার দিয়ার নানু বলেছিল, কই আমরা তো প্রেম করতে পারিনি, বিয়ের পর প্রেম করেছি স্বামীর সাথে। মানুষটা এখন দুনিয়ায় নেই, তবুও মানুষটার স্মৃতি নিয়ে এ জীবন পার করে দিচ্ছি। আর এখনকার যুগের কি প্রেম রে বাবা, আগে দেখা সাক্ষাৎ না হলে নাকি বিয়ে হবে না। সেদিন নানুর কথায় দিয়ার সিদ্ধান্ত নিয়েছিল কখনো প্রেম করলে বিয়ের পর স্বামীর সাথেই করবে। কিন্তু একটু আগে যা ঘটে গেল, তারপরও এই মানুষটাকে কিভাবে ভালোবাসবে দিয়া? দরজায় টোকা দেওয়ার শব্দে ভাবনার ঘোর কাটলো দিয়ার। চোখ মেলে দেখলো সকাল হয়ে গেছে। 7-5 ভাবতে ভাবতে কখন যে চোখটা রেগে গিয়েছিল বুঝতেই পারেনি। পাশে চেয়ে দেখলো সে বেধর ঘুম ঘুমাচ্ছে। ভাবি দরজাটা খোলো। দরজার ওপাশ থেকে এক মেয়েলেই শব্দ ভেসে আসছে। দিয়া গিয়ে দরজা খুলে দেখলো রোজা, তার স্বামীর ছোট বোন। ভাবি ফ্রেশ হয়ে নাও, বাবা মা বসে আছে একসাথে ব্রেকফাস্ট করবে বলে। আমি যাচ্ছি, তুমি ভাইকে নিয়ে নিচে আসো। দিয়া ফ্রেশ হতে ওয়াশরুমে চলে গেল। ফ্রেশ হয়ে এসে দেখলো সে ঘুম থেকে উঠেছে। দিয়া এই প্রথম তাকে বলল। যান, ফ্রেশ হয়ে আসুন। সে দিয়ার সাথে কোনো কথা না বলে ওয়াশরুমে চলে গেল। দিয়ার বড্ড অভিমান হলো তার উপরে। এত হেয়ালি ছেড়ে প্রথমবার কথা বলল তার সাথে, আর বিপরীতে কি পেল সে? সে ফ্রেশ হয়ে এলো। দিয়া আর সে একসাথে নিচে এলো ব্রেকফাস্ট করার জন্য। শাশুড়ি মা দেখেই বললেন, এসো মা এসো, তোমাদের জন্যই বসেছিলাম। দিয়া শাশুড়ির পাশে চেয়ারে বসতে নিল। তখনই শাশুড়ি মা বললেন, ও কি করছো? যাও সিয়ামের পাশে বসো। দিয়া এই প্রথম জানলো তার নাম সিয়াম। বিয়ের আগে কখনো তার নাম জানতে চায়নি, ভেবেছিল বাসরাতে জিজ্ঞাসা করে নিবে। দিয়া তার পাশে চেয়ার টেনে বসলো, কিন্তু সে কোনো কথা বলল না, চুপচাপ ব্রেকফাস্ট করছে। পাশ থেকে রোজা বলল, ভাবি একটা কথা বলি। বলো। রোজা করুণ গলায় দিয়ার দিকে তাকিয়ে বলল, আমি না ঠিক এই ভাবি হয়ে বলতে পারছি না, বড্ড বোরিং লাগে আমার। আমি তোমায় দিয়ে আপু বলি। দিয়া চেয়ে দেখলো রোজা সিয়ামের দিকে তাকিয়ে রহস্যময়ী হাসি হাসছে। মনে হচ্ছে তার নামটা সিয়ামকে জানানোর জন্য রোজা এখানে তার নামটা উল্লেখ করেছে। তবে সেও কি দিয়ার মতো বিয়ের আগে নাম জানেনি? দিয়া খুব অবাক হচ্ছে এটা ভেবেই যে মেয়ের দিকে ভার্সিটির ছেলেরা হাঁ করে তাকিয়ে থাকতো। সেই মেয়ের মুখটিও তার স্বামী ভালো করে দেখেনি, তার নামটাও জানে না। সিয়ামের নাম মা বললেন। এসো মা, পার্লারে যাই, সাজাতে গোছাতে সময় লাগবে। পাশ থেকে সিয়ামের বাবা বললেন, হ্যাঁ তোমরা যাও, আমি এই দিকটা সামলে নিচ্ছি। সেজে গুজে সং হয়ে বসে আছি। আমার পাশে সিয়ামও বসে আছে। আমি যে তার পাশে বসে আছি সে ব্যাপারে তার কোনো ভ্রুক্ষেপই নেই। সিয়ামের আত্মীয় স্বজন এসে দেখে বলছে, মাশাল্লাহ, জান্নাতি হুর পেয়েছে আমাদের সিয়াম। তাদের এই সুন্দর কমপ্লিমেন্ট গুলো আমার মনে কাটার মতো দিচ্ছে, কারণ তিনি একটিবারের জন্য আমার দিকে তাকায়নি। এর মধ্যেই বাবা মা আর ছোট বোন রিয়া এলো। তাদের দেখে আমার বুক দুমড়ে মুচড়ে চোখ বেয়ে 2 ফোঁটা জল গড়িয়ে পড়লো। বাচ্চাদের মতো মাকে জড়িয়ে কেঁদে ফেললাম। মা মাথায় হাত বুলিয়ে সান্ত্বনা স্বরূপ বলছে, এই বাচ্চা মেয়ে একদিন ছেড়ে থাকতে পারিস না? মাকে যে বলতে পারছি না, মা আমি ভালো নেই, সত্যি আমি ভালো নেই, কিন্তু কিভাবে বলবো? বিয়ের পর যে একটি মেয়ের বুক ফাটে তবু মুখ ফাটে না। তবুও মা যে মাথায় সান্ত্বনার হাত রেখেছে সেটাই বা কম কি? মানুষ তো সান্ত্বনাতেই বাঁচে। দিয়ার হাউমাউ করে কান্না দেখে সালমা বেগম অর্থাৎ সিয়ামের মা দৌড়ে এসে দিয়ার মাথায় হাত রাখলেন। সালমা বেগম বললেন, এই মেয়ে এভাবে কাঁদছিস কেন? আমরা কি তোর বাবা মা নই? এখন থেকে আমরাই তো তোর বাবা মা। বোকা মেয়ে কিভাবে কাঁদছে দেখো।
দিয়ার মা ফিরোজা বেগম বললেন, এই দেখো মেয়ে আমার কিভাবে কাঁদছে। আজ তো তোরা আমাদের সাথে যাচ্ছিসই, এত কান্না কেন করছিস মা? দিয়া কান্না কোনো যেন থামতেই চাইছে না। রিয়া এসে দিয়াকে জড়িয়ে ধরে বলল। এই আপু, তুই এভাবে কাঁদিস না প্লিজ। দিয়া কোনো রকমের ওর কান্নাটা থামালো, কিন্তু মানুষ যে চাইলেও কান্না থামাতে পারে না। গাড়িতে বসে জানলা ভেদ করে বাইরের দিকে চেয়ে আছে দিয়া। শ্বশুর বাড়ি থেকে বাবার বাড়ি যাচ্ছে। কি অদ্ভুত তাই না? বিয়ের পর যে বাড়ি থেকে ছোট থেকে বড় হওয়া সে বাড়িটাকেই বলতে হয় বাবার বাড়ি। দিয়াদের গাড়িতে রিয়াও আছে, বাবা মার পরের গাড়িতে আসছে। দিয়া সিয়ামের সাথে নানান ধরনের পাগলামো আলাপ করছে, যার ব্যাখ্যা আমি দিতে পারবো না। দিয়াদের বাসায় আস্তে আস্তে সন্ধ্যা হলো। দিয়া নিজের রুমে গিয়ে ফ্রেশ হয়ে নিল। ওয়াশরুমের বাইরে এসে দেখলো সিয়াম ওর রুমে। দিয়া সিয়ামকে বলল। যান ফ্রেশ হয়ে নিন। সিয়াম কোনো কথা না বলে স্বভাব সুলভ হেঁটে চলে গেল। দিয়াও মনে মনে বলল, ডাকাত বেটা কোথাকার, কে বলেছিল তোকে বিয়ে করতে? এখন আবার ভাব দেখানো হচ্ছে, মন চাচ্ছে মেরে মুখের আদল পাল্টে ফেলি তোর। সিয়াম ফ্রেশ হয়ে এলো। রিয়া এলো ওদের ডাকতে। রিয়া হই হই করে বলল, আপু চল ডিনার করে নিবি, এই যে আমার আধা ঘরওয়ালা, চলুন নিচে। সিয়াম কৌতূহলী স্বরে বলল। আধা ঘরওয়ালা? রিয়া খিলখিলিয়ে বলল, বারে, শালি যদি আধা ঘরওয়ালি হয় তাহলে দুলাভাই কেন আধা ঘরওয়ালা হবে না? রিয়ার মুখ যুক্তি শুনে দিয়াও হতভম্ব। ওরা নিচে ডিনার করতে গেল। রিয়া ডিনার করতে গিয়ে খুব বেশি একটা কথা বলল না। ডিনার শেষে সবাই সবার রুমে চলে গেল। দিয়া রুমে এসে দেখলো সিয়াম বাইরে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে। দিয়া সিয়ামকে অনুরোধ করে বলল, আজ কোথাও যাবেন না প্লিজ? সিয়াম কোনো কথা বলল না। ও ওর মতো বারান্দায় গিয়ে সিগারেট ধরালো। দিয়া এক দীর্ঘশ্বাস ফেলে বিছানায় শুতে চলে গেল। সকালবেলা ঘুম থেকে উঠে দিয়া ফ্রেশ হতে চলে গেল। ফ্রেশ হয়ে এসে দেখলো সিয়াম ঘুম থেকে উঠেছে। দিয়াও আর কোনো কথা বলল না। সিয়াম ওরা ব্রেকফাস্ট করতে নিচে গেল। ব্রেকফাস্ট শেষে বাসায় থাকা মেহমানরা এসে সিয়ামের সাথে পরিচিত হচ্ছে। সিয়াম তাদের সাথে হেসে হেসে কথা বলছে। দিয়া মনে মনে বলল, এই লোকটা কেন আমার সাথেই কথা বলে না? কই বাকি সবার সাথে তো দিব্যি হেসে হেসে কথা বলছে। কিছুক্ষণ পর দিয়ার ছোট মামা এসে বলল, চলো জামাই, বাহির থেকে ঘুরে আসি। সিয়াম ও ছোট মামা বাইরে চলে গেল। দিয়া ফিরোজা বেগমের ঘরে গেল। ফিরোজা বেগম দিয়াকে দেখে বললেন, আয় মা ঘরে আয়, দরজায় দাঁড়িয়ে আছিস কেন? দিয়া বরাবরই তার মায়ের সাথে বন্ধু সুলভ আচরণ করে। আজ এত ফর্মালিটি কেন দেখাচ্ছে ও নিজেও বুঝে উঠতে পারছে না। দিয়া ভেতরে গিয়ে তার মায়ের পাশে বসলো, কিন্তু মায়ের চোখে কি ফাঁকি দেওয়া যায় নাকি? ফিরোজা বেগম দিয়াকে জিজ্ঞাসা করলো, কি হয়েছে তোর? দিয়া তার মায়ের দিকে এক নজর তাকিয়ে আবার চোখ নামিয়ে উত্তর দিল, না মা, কিছু হয়নি। আমি তোর পেটে হয়েছি নাকি তুই আমার পেটে হয়েছিস? কি হয়েছে বল? না মা, কিছুই হয়নি। ফিরোজা বেগম দীর্ঘ একটা শ্বাস ফেলে বললেন। ছেলে কেমন? দিয়া তার স্বভাব সুলভ হেসে বলল, হ্যাঁ মা, উনি খুব ভালো। ছেলেটা খুব ভালো। ওর বাবা মার কাছে শুনেছিলাম তোর বাবা খোঁজ খবর নিয়েছিল ওর সম্পর্কে। ছেলেটা নাকি খুবই ভালো। দিয়া মনে মনে বলল, হ্যাঁ মা, কত ভালো সেটা আমি দেখতে পারছি। তোমরা তো বহুদূর। ফিরোজা বেগমের সাথে নানান ধরনের কথা বলল দিয়া। তারপর তারা নিচে গেল। নিচে গিয়ে দেখলো সিয়াম এসেছে। ওর হাতে এক গাদা ব্যাগ। দিয়ার ছোট মামার হাতেও এক গাদা ব্যাগ বাজার করে নিয়ে এসেছে ওরা। দিয়া মনে মনে ভাবলো, একে কি বলে জামাই বাজার? ফিরোজা বেগম, দিয়ার ফুপি, দিয়ার মামি, দিয়ার খালা ওরা সবাই বাজার নিয়ে রান্নাবান্না করতে চলে গেল। দুপুরের মধ্যে দিয়ার শ্বশুরবাড়ির সবাই চলে এলো। রোজা দৌড়ে গিয়ে দিয়াকে জড়িয়ে ধরে বলল, আপু তোমাকে অনেক মিস করেছি। তুমি একদিনে আমাদের কত আপন হয়ে গেছো। কাল রাতে তুমি ছিলে না, তোমাকে খুব মিস করেছি। দিয়া মনে মনে ভাবলো, পরশু রাতে কি আমি ওর সাথে ছিলাম যে কাল ছিলাম না বলে মিস করছে? দিয়া স্বভাব সুলভ হেসে ফর্মালিটি দেখিয়ে বলল, আমিও তোমায় মিস করেছি রোজা। এরই মধ্যে সিয়ামের মা সালমা বেগম এসে দিয়ার মাথায় হাত বুলিয়ে দিয়ে বললেন, মা, তোকে ছাড়া বাড়িটা খুবই ফাঁকা ফাঁকা লাগে। তোকে ছাড়া সত্যি বাড়িটা খুব ফাঁকা ফাঁকা লাগেনি? তারপর সালমা বেগম আর রোজা দিয়ার সাথে নানান ধরনের গল্প জুড়ে দিলেন। দিয়াদের বাসা থেকে আসার সময় দিয়ার মনে হচ্ছিল ওর কলেজাটা ছিঁড়ে অন্য কোথাও নিয়ে চলে যাচ্ছে। ওর মাকে ধরে কতটা কেঁদেছে শুধু ওই জানে।
আসতেই চাইছিল না। যদি একটা ড্রাম পাতা হতো ওর চোখের সামনে, মনে হয় ড্রামটা ভরে যেত ওর চোখের পানি দিয়ে। গাড়িতে দিয়া স্বভাব সুলভ অন্যদিকে তাকিয়ে আছে, আর রোজা বকবক করছে। সিয়াম মাঝে মাঝে হু হা করছে। সিয়ামের বাবা মাও আত্মীয় স্বজনের আগের গাড়িতে আছে। হঠাৎ করে সিয়াম ড্রাইভারকে উদ্দেশ্য করে বলল। ড্রাইভার গাড়ি থামান। ড্রাইভার গাড়ি থামালো। সিয়াম গাড়ি থেকে নেমে গেল। দিয়ে একটা দীর্ঘশ্বাস ফেললো, যার অর্থ একটাই, আমি ভালো নেই। রোজা বলল। এই ভাইয়াটাও না। ননদিনী। রোজা দিয়ার সাথে হেসে হেসে বকবক করছে। দিয়া রোজাকে উদ্দেশ্য করে বলল। আচ্ছা রোজা, তুমি চাও যে আর 5টা সংসারের মতো তোমার ভাই ভাবির সংসারটা হোক? রোজা ফ্যালফ্যাল করে তাকিয়ে আছে দিয়ার দিকে। হয়তো বুঝতে পারছে না দিয়া কি বোঝাতে চাচ্ছে, হয়তো বা বুঝতেও পারছে। দিয়া আবারও বলল। রোজা, উনি এমন করছেন কেন, আমাকে বলো। রোজা এবার কেঁদে দিল। রোজার কেঁদে দেওয়া দেখে দিয়ার কাছে ভীষণ অদ্ভুত লাগলো। এখানে দিয়া কাদার মতো তো কিছুই বলেনি। রোজা চোখ মুছে নিজেকে স্বাভাবিক করার চেষ্টা করলো। তারপর রোজা বলল। আপু, আমাদের বাড়িতে ভাইয়ার মতো প্রাণোচ্ছল আর একজনও ছিল না। আমাদের বাড়িটা মাতিয়ে রাখতো ভাইয়া। সে ভাইয়া কিভাবে এমন হয়ে গেল, তাই না? রোজার প্রশ্নের জবাবে দিয়ার কাছে নেই। দিয়া উৎসুক দৃষ্টিতে তাকিয়ে আছে রোজার দিকে। রোজা বলল। ভাইয়া যখন কলেজে পড়ে নিশাত আপুর সাথে ভাইয়ার পরিচয় হয়। 6 বছরের রিলেশন থাকে তাদের। নিশাত আপুর বাসা থেকে প্রথমে মেনে নেয়। রোজা আর কিছু বলতে পারলো না, গড়গড় করে কাঁদতে থাকে। দিয়া রোজাকে বলল। রোজা, তুমি কেঁদো না, আমি শুনবো না। আমি চাই না আমাকে বলতে গিয়ে তুমি অস্বস্তি বোধ করো। আমি তোমার অস্বস্তির কারণ হতে চাই না, আমি শুনবো না। সবই তো ঠিক ছিল, তবে কেন এমনটা হলো? রোজা কাঁদছে, ভীষণ কাঁদছে। দিয়া অন্যদিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ফেললো। তারপর কেউ আর কোনো কথা বলল না। রাত 12টা ছুঁই ছুঁই। দিয়া রুমে বসে আছে। এখনো সিয়াম আসেনি, অপেক্ষা করছে কখন সিয়াম আসবে। দিয়া ভাবছে, আর 5টা সংসারের মতো সংসার হলো না। আর 5টা সংসারের মতো সংসার হলে কি খুব বেশি ক্ষতি হতো? সিয়াম বউ হিসেবে না হোক, একজন মানুষ হিসেবে তো টুকটাক কথা বলতে পারতো। দিয়া বারান্দায় দাঁড়িয়ে। রাত প্রায় 3টার দিকে সিয়াম পূর্বের ন্যায় বদ্ধ মাতাল হয়ে এসেছে। সিয়ামের বাবা মা সবাই ঘুমে। সিয়ামের কাছে এক্সট্রা চাবি ছিল, তা দিয়েই সিয়াম বাসার ভেতরে ঢুকেছে। সিয়াম এসে খাটের একপাশে শুয়ে পড়ল। শোয়া মাত্রই বেঘরে ঘুম। সিয়াম কোট, শার্ট, টাই, জুতা, হাতের ঘড়ি কিছুই খোলেনি। যে অবস্থায় ছিল সে অবস্থাতেই ঘুম। দিয়া বারান্দা থেকে রুমে আসলো। সিয়ামের কোট, টাই, জুতা, পায়ের মোজা, হাতের ঘড়ি খুলে দিল। সিয়ামের মাথার নিচে বালিশ দিয়ে দিল। তারপর দিয়া সিয়ামের জন্য অন্য পাশে শুয়ে পড়ল। দিয়ার বলার মতো কিছুই নেই, ঘুম আসলো না আর। আসলে দিয়া চোখ বন্ধ করে শুয়ে আছে। মনের প্রশান্তি হচ্ছে, দেহের শান্তি। সকালে দিয়া ঘুম থেকে উঠে দেখলো সিয়াম অফিসের জন্য রেডি হচ্ছে। অফিসিয়াল ফর্মালে সিয়ামকে বেশ লাগছে। দিয়া ভাবছে, একটা মানুষ এত দায়িত্বশীল কিভাবে হতে পারে? রাত 3টার দিকে মাতাল হয়ে এসে সকাল 8টা বাজে কিভাবে অফিসের জন্য যেতে পারে? দিয়া উঠে ফ্রেশ হতে চলে গেল। তারপর একসাথে ব্রেকফাস্ট টেবিলে গেল। ব্রেকফাস্ট শেষে সিয়াম অফিসে চলে গেল আর দিয়া রুমে চলে গেল। দিয়া বারান্দায় গিয়ে আকাশের দিকে তাকিয়ে আছে, চুপচাপ যেন আকাশের দিকে তাকিয়ে আছে। রোজা দিয়ার পাশে গিয়ে দাঁড়ালো। দিয়ার দৃষ্টি এখন রোজার দিকে। রোজার নাক মুখ শক্ত শক্ত লাগছে। রোজা চুপচাপ দিয়া রোজার দিকে স্বভাব সুলভ হাসি দিল। কোনো প্রশ্ন করলো না, কোনো কথাও বলল না। রোজা দিয়াকে বলল। একা একা দাঁড়িয়ে আছো যে দিয়া আপু? আবহাওয়াটা কত সুন্দর, তাই না? আপু, কালকে তুমি শুনতে চেয়েছিলে, কাল তোমাকে বলতে পারিনি, আজ শোনো। দিয়া রোজার দিকে তাকালো। মনে হলো রোজা নাক মুখ খুব শক্ত করে আছে। মনে হচ্ছে এই শক্ত আবাটা না থাকলে হয়তো মুখ ফেটেই কান্না বেরিয়ে পড়তো। দিয়া একটা দীর্ঘশ্বাস ফেলল। রোজা বলতে শুরু করলো। নিশাত আপুর সাথে ভাইয়ার প্রায় 6 বছরের রিলেশন ছিল। এটা তো তোমাকে বলেইছি। নিশাত আপু তার চাচার বাসা থেকে পড়াশোনা করত, কারণ তার বাবা মা কেউ বেঁচে ছিলেন না। নিশাত আপু এতিম ছিল। নিশাত আপু খুব ভালো স্টুডেন্ট ছিল। নিশাত আপুকে তার চাচা চাচি পড়াশোনা করাতো, টাকা লোভ। আপু কলেজ থেকে স্কলারশিপ পেত। নিশাত আপু এতিম প্লাস ভালো স্টুডেন্ট হয় বিভিন্ন ধরনের ফান্ড থেকে টাকা পেত। তাদের 1 টাকাও খরচ করতে হয়নি নিশাত আপুর পেছনে। নিশাত আপু তো কোনো প্রাইভেট বা কোচিংও করতো না। প্রবলেম হলে স্যার ম্যাডামের কাছ থেকে আপু হেল্প চাইতেন, তারাই আপুকে হেল্প করতেন। এভাবে চলছিল নিশাত আপুর জীবন আর রিলেশন। ভাইয়াও জব পেল।
নিশাত আপুর বাসায় বাবা মায়ের বিয়ের কথা নিয়ে যায়। আমাদের বাসা থেকে নিশাত আপুকে নিয়ে কোনো প্রবলেম ছিল না, তারাও রাজি হয়ে যায়। তাদের কাছে সম্বন্ধটা ছিল মেঘনা চাইতে জলের মতো। তারা 2 মিনিট না ভেবে রাজি হয়ে যায়। ভাইয়া নিশাত আপুর এঙ্গেজমেন্ট হয়। ভাইয়া নিশাত আপুর ফ্যামিলির কাছ থেকে 1 মাসের সময় নেয়। 1 মাস পর নিশাত আপুকে বিয়ে করে আমাদের বাসায় নিয়ে আসবে, এমন চিন্তা ভাবনা ছিল ভাইয়ার। রোজা একটু থামলো। রোজা একটা দীর্ঘশ্বাস ফেললো, তারপর আবারও বলতে শুরু করলো। ভালোই যাচ্ছিল দিনকাল, কিন্তু হঠাৎ করেই নিশাত আপুর ফ্যামিলি প্রবাসী একজন বুইরা টাকলার সাথে আপুর বিয়ে ঠিক করে। বিয়ের পর আপুকে সেখানেই নিয়ে যাবে। আপু ভাইয়াকে সব বলে। ভাইয়া সব শুনে আপুকে বলল, চলো নিশাত আমরা পালিয়ে বিয়ে করে ফেলি। নিশাত আপু তার চাচা চাচিকে কষ্ট দিয়ে যেতে চাচ্ছিল না। ছোট থেকে তারা নিশাত আপুকে দেখাশোনা করেছে। নিশাত আপুকে ভাইয়া অনেক বুঝালো, কিন্তু নিশাত আপু বুঝতে চাইল না। ছোটবেলা থেকে যেহেতু তারা লালন পালন করেছে, তাই নিশাত আপুর মনে দায়িত্ব কর্তব্য কাজ করছিল। ভাইয়ার এজন্য মুড অফ হয়ে যায়। নিশাত আপুর সাথে তারপর প্রায় যোগাযোগ হতো না। ভাইয়ার অবস্থা হয়ে গেছিল পাগল প্রায়। ভাইয়া আপুকে খুব ভালোবাসতো। ভাইয়া সব পরিস্থিতিতে স্ট্রেট ছিল, কিন্তু নিশাত আপুর জন্য একদম ভেঙে পড়েছিল। সেদিন শুক্রবার ছিল, ভাইয়ার অফিস বন্ধ। হঠাৎ করে ভাইয়ার ফোন এলো। ভাইয়া ফোনটা রিসিভও করে। কিছু মুহূর্ত পরেই ভাইয়া হঠাৎ চিৎকার করে উঠে। যে অবস্থায় ছিল ওই অবস্থায় ভাইয়া দৌড়াতে দৌড়াতে চলে গেল। আমরা সবাই ভাইয়ার পেছনে দৌড়াতে লাগলাম। গিয়ে যা দেখলাম তার জন্য আমরা কেউই প্রস্তুত ছিলাম না, কারণ নিশাত আপু সুইসাইড করেছে। তারপরে জানতে পারলাম নিশাত আপু বিয়েতে রাজি না থাকায় তার চাচা চাচি তাকে শারীরিক ও মানসিক টর্চার করতে শুরু করে। আপু পালিয়ে যেতে চাওয়ায় তাকে ঘরে বন্ধ করে রাখে। গতকালকে টর্চারের পরিমাণ খুব বেশি ছিল, যার জন্য আপু সুইসাইড করে। জানো, তার সাদা কাফনের কাপড়টাও কেমন লালচে হয়ে গেছিল, নাক মুখ নীল হয়ে গিয়েছিল। এখানেই শেষ নয়, নিশাত আপুর চাচা চাচি ভাইয়া নামে পুলিশ কেস করে। পরবর্তীতে তারা ফেঁসে যায়। পুলিশ তদন্ত করে তাদের বিরুদ্ধে প্রমাণ পায়। তারা এখন জেলেই আছে। নিশাত আপুর মৃত্যু যেন ভাইয়ার জীবনচক্র থামিয়ে দিয়েছিল। তারপর থেকে ভাইয়া মদের নেশায় আসক্ত হয়ে যায়। ভাইয়া কারোর সাথে কথা বলতো না, অফিসেও যেত না। বাবা মা ভাবলেন কাজের মধ্যে থাকলে হয়তো সব ঠিক হয়ে যাবে, কিন্তু ফলাফল শূন্য ছিল। তারপর ভাবলেন ভাইয়া জীবনে নতুন কেউ আসলে সব ঠিক হয়ে যাবে, তাই তোমার সাথে বিয়ে দিল। কিছু তো হলোই না, মাঝখান থেকে তুমিই কষ্ট পাচ্ছ। রোজা কাঁদতে থাকলো। রোজা পাশে তাকিয়ে দেখলো দিয়াও কাঁদছে। দিয়া মনে মনে বলল, একটা মানুষ কিভাবে এতটা ভালোবাসতে পারে? হয়তো আজ নিশাত আপু আমার জায়গায় থাকলে সিয়াম নিশাত আপুকে লুফে নিত। রোজা নিজেকে স্বাভাবিক করতে করতে বলল, আপু ভাইয়াকে একটু সময় দাও, সময়ের সাথে সাথে সব ঠিক হয়ে যাবে। দিয়া মনে মনে বলল, জানি না সহানুভূতি কিনা ভালোবাসা, তবে তোমার ভাইয়ার জন্য আমার ভালোবাসা কাজ করছে। তোমার ভাইয়ার ভালোবাসার কাছে আমার ভালোবাসা কিছুই না। প্রতিদিনের মতো মদ্যপান করে সিয়াম রুমে ঢুকলো। রুমে এসেই সিয়াম শুয়ে পড়ল। দিয়াকে যত্ন সহকারে সিয়ামের কোট টাই খুললো। আজ দিয়া অনেক ভালোবাসা নিয়ে কাজগুলো করছে। দেখে মনে হচ্ছে এসবের প্রতি দিয়ার কত বছরের অধিকার। বিছানায় বসে সিয়ামের মাথায় হাত বুলিয়ে দিচ্ছে দিয়া। ঘুমন্ত অবস্থায় সিয়ামকে পুরো বাচ্চাদের মতো লাগছে। বাইরে থেকেও ওনাকে বোঝা যায় না তার মনে এতটা কষ্ট। পরদিন সকালে ফ্রেশ হয়ে দুজনেই ব্রেকফাস্টের জন্য নিচে গেল। ব্রেকফাস্ট করতে করতে সালমা বেগম বললেন, সিয়াম আজ তো ফুপি আসছে, আজ বাসায় থাকবি বাবা, কোথাও যাসনি? সিয়াম কোনো কথা না বলে স্বভাব সুলভ ভঙ্গিতে ব্রেকফাস্ট করতে লাগলো। ব্রেকফাস্ট শেষে সালমা বেগম দিয়াকে বললেন, আমার সাথে একটু এসো মা। দিয়া সালমা বেগমের সাথে তার রুমে গেল। সালমা বেগম তার আলমারি থেকে জলপাই রঙের পাড়ে লাল সিঁদুর রঙের একটি শাড়ি দিয়ার হাতে দিয়ে বললেন, মা আজকে এই শাড়িটা পরো। দিয়া শাড়িটা হাতে নিয়ে ঝি বলে বেরিয়ে গেল। রুমে এসে দিয়া গোসল করতে চলে গেল। গোসল করে এসে দিয়া চুলগুলো আঁচড়ে নিল। চুল বেয়ে 2-1 ফোঁটা পানি টপ টপ করে পড়ছে। চোখে কাজল দিয়ে ঠোঁটে গাঢ় রঙের লাল লিপস্টিক দিল। এরপর শাড়ি পরার যুদ্ধের জন্য তৈরি হলো। 12 হাতের শাড়ি দিয়াকে পুরো নাজেহাল করে ছাড়লো। কুচি ঠিক করতে গেলে আঁচল পড়ে যায়, আর আবার আঁচল ঠিক করতে গেলে কুচি পড়ে যায়। এরই মধ্যে কেউ এসে দিয়ার কুচিটা ধরলো। দিয়া যেন স্বস্তির নিঃশ্বাস ছাড়লো। দিয়া চেয়ে দেখলো সিয়ামও কুচি ধরে আছে। দিয়া খানিকটা অবাক হয়ে গেল। এ যেন রীতিমতো কারেন্টের শক খেলো। সিয়াম কুচি ঠিক করে দিচ্ছে, আর দিয়া আঁচল ঠিক করে নিল। চুল বেয়ে 2-1 ফোঁটা পানি সিয়ামের হাতের উপরে পড়লো।
শাড়ির কুচি ঠিক করে সিয়াম উঠে দাঁড়িয়ে দিয়ার দিকে প্রথমবারের জন্য তাকালো। জলপাই রঙের ব্লাউজ, জলপাই রঙের পাড়ের লাল সিঁদুরের শাড়ি, চোখে কাজল, ঠোঁটে গাঢ় রঙের লাল লিপস্টিক দিয়ে দিয়াকে মারাত্মক লাগছে। দিয়াও সিয়ামের চোখের দিকে তাকিয়ে আছে। সিয়ামের ওই চোখ দিয়ে যেন আটকে পড়ে গেছে। সিয়াম চোখ সরিয়ে স্বভাবসুলভ ভাবেই চলে গেল। সিয়ামের ফুপি চলে এসেছে। দিয়া তাকে সালাম করলো। দিয়া থুতনি ধরে সিয়ামের ফুপি রাইমা বেগম বললেন, মাশাআল্লাহ, এ তো জান্নাতি হুর। ভাগ্য করে আমাদের সিয়াম এমন বউ পেয়েছে। তারপর রাইমা বেগম দিয়ার কপালে চুমু খেলেন। তারপর রাইমা বেগম সালমা বেগমকে উদ্দেশ্য করে বললেন, আমার রাফির জন্য দিয়ার মতো বউ লাগবে, তাই না ভাবি? নরদিনী আমার ছেলের বউ দিয়া এক পিসি। রাফির জন্য দিয়া পাবে না, তবে অবশ্যই হুড়পুরি খোঁজা পাবে। আমাদের দিয়ার মতোই কাউকে চাই। দিয়া রাইমা বেগমের প্রশংসা শুনতে ভালো লাগছে না। তিনি যেভাবে প্রশংসা করছেন দিয়াকে দেখে ঠিক ততটা প্রশংসনীয় কথা বলার কথা নয়। দিয়ার একটু বেশি বেশি মনে হচ্ছে। দিয়া সালমা বেগমের কথার ব্যাখ্যা ভালো লাগে। কেউ কারোর মতো হতে পারে না। দিয়া শুধু সিয়ামের। আল্লাহ নিশ্চয়ই রাফি ভাইয়ের জন্য আমরা চাইতে সুন্দর কাউকে তার জীবনসঙ্গী হিসাবে রেখেছেন। দিয়া এটাও মনে মনে বলল, হয়তো আমি নিশাত আপুর মতো ভালোবাসতে পারবো না, আমি দিয়া হয়ে তো ভালোবাসতে পারবো। হয়তো সিয়াম নিশাত আপুর মতো আমাকে ভালোবাসতে পারবে না, কিন্তু ভালো তো বাসতে পারবে। সিয়াম কি করে করব আপন তোমায়? দুপুরে খাওয়া দাওয়া শেষ করে সিয়াম নিজের রুমে চলে গেল। আর সবাই মেতে উঠলো আড্ডায়। ব্যাপারটা একটু অন্যরকম, কারণ গতকাল দুপুরে খাওয়া দাওয়া শেষে বিশ্রামের জন্য চলে গিয়েছিল, কিন্তু আজ সবাই আড্ডা দিচ্ছে। তবে কি সিয়ামের ফুপি বিকেলে বিশ্রাম করা পছন্দ করেন না? দিয়া আস্তে আস্তে উঠে রান্নাঘরে গেল। দিয়াকে রান্নাঘরে সালমা বেগম স্বভাবসুলভ হাসি দিলেন। সালমা বেগম বললেন, কিছু বলবা মা? না মা, কিছু বলবো না। কত করে বললাম তোমার ফুপি থেকে যেতে, কিন্তু কিছুতেই থাকবে না। চলে যাবে কেন? রাইমা বেগম স্বভাবসুলভ হেসে বললেন, শ্বশুর বাড়ি ছাড়া কোথাও ঘুমাতে পারি না। তোমার ফুফাও বাপের বাড়ি রাত কাটানো পছন্দ করে না। ভাবি, তুমি আর জোর করো না তো। কথাটা দিয়ার মনে ভালো লাগা ছুঁয়ে গেল। ফুপা কত ভালোবাসে ফুপিকে, একটা রাত বাপের বাড়ি থাকতে দেয় না। আর ফুপি হাসি মুখে মেনে নিল। সম্পর্কের মাঝে অধিকার খাটানো আবদার না থাকলে ওটা একঘেয়েমি সম্পর্কের মতো হয়ে যায়। একে অপরের কাছে প্রয়োজন হতে থাকলেও প্রিয়জন হতে পারে না। দিয়া মনে মনে বলল, সিয়াম, আমি তোমার প্রয়োজন নয়, প্রিয়জন হব। দিয়া রাইমা বেগমের সাথে কথায় মেতে উঠল। সালমা বেগমকে রোজা ডাক দিল। সালমা বেগম ব্যস্ত ভঙ্গিতে বললেন, কি বলবি বল। মাঝ ভাইয়া আর আপুকে বাইরে ঘুরতে পাঠাবো। কেন? ভাইয়া এখনো আপুর সাথে একবারের জন্য কথা বলেনি, খেয়াল করেছো? সময়ের সাথে সাথে সিয়াম স্বাভাবিক হয়ে যাবে। মা, ভাইয়াকে সময় দিতে গিয়ে ভাইয়া একরোখা হয়ে যাচ্ছে বলে তোমার মনে হয় না? একরোখা কি রে রোজা? হ্যাঁ মা, একরোখা। প্রতিদিন রাত 2-3টায় বাসায় ফেরে মা। সালমা বেগম আহত স্বরে বললেন, বিয়ের পরেও তুই জানলি কিভাবে? গতকাল রাতে পানি নিতে এসেছিলাম, তখন ভাইয়াকে মাতাল হয়ে বাসায় আসতে দেখেছি। এখন কি করা উচিত? আমার সিয়াম কি আগের মতো স্বাভাবিক হবে না? রোজা একটু মুচকি হেসে বলল, মা, দিয়াপু পারবে ভাইয়াকে স্বাভাবিক করতে। এজন্য ভাইয়াকে আবু সংস্পর্শে নিয়ে আসতে হবে। তুমি ওদের বাইরে ঘুরতে যাওয়ার অনুমতি দাও। সালমা বেগম দীর্ঘ একটা নিঃশ্বাস ফেলে বললেন, যা ভালো মনে করিস তাই কর। সালমা বেগম আঁচল দিয়ে চোখের জল মুছে চলে গেলেন। রোজা সিয়ামের রুমের দিকে গেল। গিয়ে দেখলো সিয়াম শুয়ে আছে। রোজা নিজের ভাইকে চেহারা দেখে একটা দীর্ঘ নিঃশ্বাস ফেললো। নিশাত আপু বেঁচে থাকলে হয়তো ওর ভাইয়াটা পৃথিবীর সবচেয়ে সুখী মানুষ হতো। রোজা গুটি গুটি পায়ে সিয়ামের দিকে এগিয়ে গেল। রোজা গলা জড়ানো কণ্ঠে ডাক দিল, ভাইয়া বলে। সিয়াম রোজার ডাক শুনে উঠে বসলো। রোজার কাছে মনে হলো ওর ভাইয়া নিজের কাছ থেকে নিজেকে লুকিয়ে রাখছে, চোখ বুজে ঘুম দিয়েছে ভেবে নিচ্ছে। সিয়াম উঠে রোজার দিকে তাকিয়ে আবারও স্বভাবসুলভ মাথা নিচের দিকে দিয়ে বসে রইল। রোজা বলল, ভাইয়া মা বললো ভাবিকে নিয়ে ঘুরতে যেতে, তুমি কি যাবে? সিয়াম কিছু বলল না, চুপচাপ বসে রইল। রোজা আবারও বলল, ভাইয়া তুমি এখন পর্যন্ত দিয়াপুর সাথে কথা বলোনি। ভাইয়া তুমি নিশাত আপুর জন্য কষ্ট পাচ্ছ। তুমি কি জানো দিয়া আপুও কষ্ট পাচ্ছে? ভাইয়া, দিয়া আপু ভালো নেই। রোজা কথাগুলো বলে উঠে যাচ্ছিল।
সিয়াম চুপ করে রইল। দরজার দিকে তাকিয়ে থমকে গেল রোজা। দরজায় দিয়া দাঁড়িয়ে। রোজা দিয়াকে দেখে হাসি দেওয়ার চেষ্টা করলো, আর দিয়া স্বভাবসুলভ হাসি দিল। দিয়া রোজাকে বলল, আমি কোথাও যাব না রোজা, আমার ঘুরতে যেতে ইচ্ছে করছে না। রোজা চলে গেল। দিয়া সিয়ামের দিকে এগিয়ে বলল, ফুপ্পি চলে যাবে, আপনাকে ডাকছে। সিয়াম স্বভাবসুলভ উঠে ফ্রেশ হয়ে নিচে গেল। দিয়া আগেই নিচে চলে এসেছে। খুবই বিদায় দিয়ে সিয়াম রোজাকে বলল, রেডি হয়ে নে, ঘুরতে যাব। সত্যি ভাইয়া? হুম, সাথে তুইও যাবি। সিয়াম গটগট করে চলে গেল। রোজা অতি উৎসাহ নিয়ে দিয়াকে বলল, আপু ভাইয়া যেতে রাজি হয়ে গেছে, তুমি রেডি হয়ে নাও, আমি রেডি হয়ে আসছি। আচ্ছা। রোজা চলে গেল। দিয়া মনে মনে বলল, দায়িত্ব থেকে নিয়ে যাচ্ছে, দায়িত্ব আর ভালোবাসার মাঝে ঝুলে আছে সিয়াম। আমি কখনোই আপনাকে জোর করব না সিয়াম। রুমে গেলাম, আমাকে দেখে সিয়াম রুম থেকে বেরিয়ে গেল। হয়তো ভেবেছে দুপুরের মতো রুমে কাপড় চেঞ্জ করব, তাই চলে গেছে। আমি আর চেঞ্জ করলাম না, ইনফ্যাক্ট কিছুই করলাম না। রোজার ব্যাপারটা আমার একদমই ভালো লাগেনি। কেন কথা জেলে সিয়ামকে বাধ্য করছে। বাসা থেকে আমরা 3 জন বেরিয়েছি। আমি শাড়ি পরে হাঁটতে পারছি না। সিয়াম কৌশলে আমার শাড়ি সামলে নিচ্ছে। সিয়ামের এই নীরবতা আমাকে আঘাত করলেও ওর এইভাবে শাড়ি সামলে নেওয়াটা ভালো লাগছে। সিয়ামের কাণ্ড দেখে রোজা মিটে মিটে হাসছে। দিয়ার আর বুঝতে বাকি নেই রোজা কেন হাসছে। দিয়ারা রাস্তার পাশে একটা ফুচকার দোকানে গেল। রোজা দোকানিকে উদ্দেশ্য করে বলল, মামা বেশি করে ঝাল দেন। ঝালের কথা শুনে দিয়ার মুখে মিঙে গেল। রোজা আর সিয়াম হৈ হৈ করে ফুচকা খাচ্ছে। দিয়াও মুখটা শুকনো করেই দাঁড়িয়ে আছে। রোজা বলল, কি হলো দিয়া আপু, খাচ্ছ না কেন? দিয়া আমতা আমতা করে বলল, খাচ্ছি। দিয়া শুকনো মুখ করে একটা ফুচকা মুখে দিল। ফুচকাটা মুখে দিয়েই দিয়া রোবট হয়ে দাঁড়িয়ে রইল। ইতিমধ্যেই ওর নাক মুখ লাল আভা ফুটে উঠেছে। রোজা বলল, এই আপু কি হয়েছে? এবার শুরু হলো দিয়ার চিৎকার। দিয়া বলছে, পানি পানি, আরে আমাকে পানি দাও। ফুচকাওয়ালা তাড়াতাড়ি দিয়াকে পানি দিল। দিয়া ঢকঢক করে পানি খেয়ে বলল, মামা আরেক গ্লাস পানি দেন। সিয়াম ও রোজা রীতিমতো হাঁ করে তাকিয়েছিল দিয়ার দিকে। দিয়ার এবার নাকের পানি চোখের পানি এক হয়ে গেছে। সিয়াম ওর পকেটে থেকে টিস্যু বের করে দিল। দিয়া নিজেকে স্বাভাবিক করার চেষ্টা করলো, স্বাভাবিক হচ্ছেই না। সিয়াম গিয়ে চকলেট নিয়ে আসলো। দিয়া চকলেটটা পেয়ে বাচ্চাদের মতো খেলো। মনে হচ্ছে বৃষ্টির জন্য ভোগা অসহায় চাষির জন্য বৃষ্টি এসেছে। এত বড় মেয়েকে এভাবে চকলেট খেতে দেখে রোজা হেসে দিল। দিয়া একটু লজ্জা পেয়ে গেল। সিয়াম ফুচকালার বিল মিটিয়ে ওদের নিয়ে নদীর পাড়ে গেল। দিয়া রোজার সাথে প্রাণ খুলে কথা বলছে, হাসছে, প্রকৃতি উপভোগ করছে। সিয়াম চুপচাপ দাঁড়িয়ে আছে। এখানে বহুবার বড্ড বেশি এসেছে নিশাদকে নিয়ে। নিশাত আর দিয়ার মধ্যে বড্ড অমিল রয়েছে। নিশাতকে কখনো শাড়ি পরিয়ে দিতে হতো না। নিশাত ওর নিজের শাড়ি নিজেই সামলে নিতে পারত। বিশেষ বিশেষ দিনে শাড়ি পরে আমাকে সারপ্রাইজ দিত। তারপরে নিশাত ঝাল ঝাল ফুচকা খেতে পছন্দ করত। আমি আর নিশাত ঝাল ফুচকা পাল্লা দিয়ে খেতাম। সে জায়গায় দিয়া ওর বিপরীত, একদম ঝাল খেতেই পারে না। নিশাত আমার কাঁধে মাথা রেখে প্রকৃতি উপভোগ করত, আর সেখানে দিয়া হৈ হৈ করে প্রকৃতি উপভোগ করছে। উপরোক্ত কথাগুলো সিয়াম ভাবছিল। এর মধ্যে রোজা বলল, ভাইয়া চল না বোটে উঠি। চলো। রোজা সিয়ামের কথা শুনে হৈ হৈ করে বোটে উঠে গেল। দিয়া বোটের সামনে গিয়ে দাঁড়িয়ে রইল। শাড়ি পরে বোটে দিয়া উঠতে পারবে না। তখন দেখা যাবে ধপাস করে পড়ে গেছে। ব্যাপারটা ভীষণ লজ্জার হবে। সিয়াম দিয়াকে দাঁড়িয়ে থাকতে দেখে হাত বাড়িয়ে দিল। সিয়ামের সাহায্যে দিয়া বোটে উঠল। দিয়া বোট থেকে পানি হাতাচ্ছে। সিয়াম দূর থেকে তাকিয়ে রইল। তাকিয়ে থাকলেই কি আর ভালোবাসা হয় নাকি? ওরা বোট থেকে নেমে গেল। কিছুক্ষণ হাঁটার পর দিয়া লক্ষ্য করলো কিছু মানুষ একটা বক্সে টাকা ফেলে চোখ বন্ধ করে হাত জোড় করছে। দিয়ার ব্যাপারটা খুব অদ্ভুত লাগলো। ওই বক্সটার কাছে গিয়ে দিয়া একজনকে জিজ্ঞাসা করলো, আচ্ছা ভাই, এখানে কি হচ্ছে? এটা উইশিং বক্স। অনেকের মনে হয় এখানে কয়েন টাকা ফেলে চোখ বন্ধ করে প্রে করলে সেটা পায়। দিয়ার মুখ চকচক করে উঠল। সাথে সাথে হ্যান্ডব্যাগে হাত দিয়ে কয়েন খুঁজতে লাগলো। সাথে সাথে ওর মুখটা মিলিয়ে গেল। ব্যাগে কোনো কয়েন নেই। দিয়া সিয়ামের দিকে তাকাতেই সিয়াম দিয়াকে একটা 5 টাকার কয়েন বের করে দিয়ে দিয়া মুচকি হেসে মনে মনে বলল, 5 টাকার উইশে যদি তোমাকে পাই, দোষের তো কিছু নেই সিয়াম। দিয়া কয়েনটা বক্সে ফেলে 2 হাত মুঠো করে এবং চোখ বন্ধ করে প্রে করলো।
আমি সিয়ামের মতো করে হয়তো ভালোবাসতে পারবো না, কিন্তু আমার মতো করে সিয়ামকে ভালোবাসার শক্তি বা মনের জোর যেন পাই। দিয়া আর রোজা একথা সে কথা নানান কথা হাজার কথা বলছে। সিয়াম সেগুলো চুপচাপ শুনে যাচ্ছে। রাস্তায় হঠাৎই দিয়ার সাথে দিয়ার এক ক্লাসমেট তাহমিদের সাথে দেখা হলো। তাহমিদ দিয়াকে দেখে বলল, আরে দিয়া, কেমন আছো? ইউর লুকিং গর্জিয়াস। আলহামদুলিল্লাহ, তুমি? হ্যাঁ, ভালো আছি। শুনলাম তোমার নাকি বিয়ে হয়ে গেছে। হুম। তা তোমার হাজবেন্ড কোথায়? দিয়া এবার সিয়ামের দিকে তাকালো। সিয়াম দিয়ার দিকে তাকাচ্ছে না। যে চেয়ে পরিচয় করিয়ে যদি দিয়া অপমানিত হতে হয়, তাই দিয়া বলল। ও আসেনি, আমি একাই বের হয়েছি। সিয়াম এখনো দিয়ার দিকে তাকালো না। রোজা রীতিমতো হা হয়ে তাকিয়ে আছে। তাহমিদ বলল, ওহ শিট, তোমার হাজবেন্ডকে কংগ্রেস জানানো হলো না। তাকে দেখার অনেক ইচ্ছা ছিল আমার। খুব সুন্দরী মেয়েকে ওয়াইফ হিসেবে পেয়েছেন উনি। আচ্ছা তাহমিদ, আমি তাহলে এখন আসি, একটু কাজ ছিল। ভালো থেকো। আল্লাহ হাফেজ। সন্ধ্যায় ঘুরে ফিরে রাতের রেস্টুরেন্টে ডিনার করতে গেল ওরা। সেখানে এক কাপল ক্যান্ডেল লাইট ডিনার করছে। দিয়া এক দৃষ্টিতে তাকিয়ে আছে। সিয়াম ফিসফিসিয়ে দিয়াকে শোনানোর জন্য রোজাকে বলল, এসব কি এভাবে তাকিয়ে থাকলে লোকে কি বলবে? সিয়ামের কথায় দিয়া তাদের থেকে চোখ ফিরিয়ে নিল। যা যা খাবার অর্ডার করলো সিয়াম সাথে সাথে বলে দিল খাবারের ঝালের পরিমাণ কম দিতে। দিয়া অনেকটা অবাক হলো। দিয়াকে নিয়ে এতটা ভাবছে সিয়াম। ডিনার শেষ করে ওরা বাড়ির উদ্দেশ্যে রওনা দিল। বাসার সদর দরজায় এসে সিয়াম রোজাকে বলল, তোরা ভিতরে যা, আমি আসছি। প্রায় সাথে সাথেই দিয়া বলল, আমি 10 মিনিটের মধ্যে আসছি, আপনি বাসায় যান। আমি না আসা পর্যন্ত আপনি বাসা থেকে কোথাও যাবেন না। এই বলেই দিয়া রিক্সা চড়ে কোথায় যেন চলে গেল। রাস্তায় রিক্সা দিয়ে বাড়ি ফেরার সময় দিয়া ভাবতে লাগলো, কাল সিয়ামের গা থেকে কোট খোলার সময় একটা রিসিপ্ট পড়ে গিয়েছিল। তাতেই সিয়াম কোন ব্র্যান্ডের অ্যালকোহল পান করে, কোন বারে বসে পান করে, এক রাতে কত বোতল পান করে আর তার মূল্য কত সেটা দেওয়া ছিল। তখনই দিয়ার মাথায় এলো, ও যদি ঘরে বসে খায় দোষের কি। প্রায় 15 মিনিট পর দিয়া বাসায় এলো। দিয়া হাতে কার্টুন বক্স থেকে সালমা বেগম জিজ্ঞাসা করলো, দিয়া কোথায় গিয়েছিলে মা? ফিরতে দেরি হলো যে? মা, সিয়ামের জন্য একটা গিফট কিনেছি, সারপ্রাইজ দেব বলে। সালমা বেগম খুশিতে চকচক হয়ে উঠলেন। তিনি বললেন, সিয়াম উপরে আছে, যাও মা, তাড়াতাড়ি যাও। দিয়া রুমে এসে দেখলো সিয়াম বেডে বসে আছে। দিয়াকে দেখেই সিয়াম বাইরে চলে যেতে নিল। তখনই দিয়া হাতে থাকা কার্টুনটা সিয়ামকে দিয়ে বলল, নিন, আপনি ঘরে বসে ড্রিঙ্ক করতে পারেন। রাতে প্লিজ বাইরে থাকবেন না। আপনি রাতে বাইরে থাকলে আমার খুব টেনশন হয়। দিয়া আবারও বলল, প্লিজ না বলবেন না, আমি আপনাকে ডিস্টার্ব করব না। সিয়াম অনেকটা অবাক হলো। এই প্রথমে কোন স্ত্রী স্বামীর জন্য অ্যালকোহল নিয়ে এসেছে। সিয়াম কিছু বলল না। অ্যালকোহলের কার্টনটা নিয়ে বারান্দায় চলে গেল। সিয়াম নিশাতের কথা ভাবতে লাগলো। এই সময়টা নিশাতের সাথে কথা বলে পার করত, কিন্তু বিশ্বাসঘাতক ওকে ফেলে চলে গেছে। বলেছিল পাশে থাকবে, কিন্তু একা রেখে চলে গেছে। সিয়াম ড্রিঙ্কস করতে লাগলো। দিয়া সিয়ামের কাছে গেল। সিয়াম পূর্বের নয় ড্রিঙ্কস করছে। দিয়া সংকোচ নিয়ে সিয়ামকে বলল, আমি কি আপনার পাশে বসতে পারি? সিয়াম কিছু বলল না। দিয়া মনে মনে বলল, নীরবতা সম্মতির লক্ষণ। দিয়া সিয়ামের পাশে গিয়ে বসলো। সিয়াম চাঁদের দিকে তাকিয়ে চুপচাপ খাচ্ছে। আজ ভরা পূর্ণিমা। চাঁদের আলোগুলো মিছিল করছে আর সিয়ামের মুখে এসে পড়ছে। দিয়া শান্তভাবে উপভোগ করছে। সিয়াম নীরবতা ভেঙে দিয়াকে বলল, আচ্ছা, তোমার নাম কি? দিয়া খুবই অবাক হলো। দিয়া এক্সাইটেড হয়ে বলল। সিয়াম মাথার হাসি দিয়ে বলল, শুধুই কি দি, আর কি কোনো কিছু নেই? সিয়ামের কথায় দিয়া আহাম্মক হয়ে গেল। ও কি বলতে কি বলে ফেলেছে, আর সিয়াম কি ভাবতে কি ভেবে ফেলেছে। দিয়া আমতা আমতা করে বলল, আমার নাম দিয়া। হ্যাঁ, দিয়া। দিয়ার কথা শুনে সিয়াম খিটখিটিয়ে হেসে দিল। ওই হাসি দিয়াকে মেরে ফেলার অস্ত্র হিসাবে ব্যবহার করা যাবে। দিয়া মুগ্ধ হয়ে ওই হাসির দিকে চেয়ে রইল। সত্যি তো, সিয়ামের এই মাতাল হাসি দিয়াকে পুরো মাতাল করে দিচ্ছে। দিয়া ভাবছে, আচ্ছা, যারা মাতাল হয়ে হাসে তাদের হাসি দেখলেও কি মাতাল হয়ে যায়? দূর, কি বোকা বোকা ভাবনা ভাবছি আমি।
এতটুকু স্যাক্রিফাইস করে যদি সিয়ামের মাতাল হাসি দেখতে পারি, তাহলে আমি এরকম স্যাক্রিফাইস বারবার করতে রাজি আছি। সিয়াম দিয়াকে নিশাদ ভেবে বলল, জানো নিশাত, মেয়েটা না খুব বোকা। আজ আমাকে কার্টুন ভরে অ্যালকোহল এনে দিয়েছে আর বলেছে আপনি যাবেন না, আপনি বাহিরে থাকলে আমার টেনশন হয়। আরো কি বলেছে জানো, আমাকে ডিস্টার্ব করবে না। দিয়া ভালোভাবে বুঝতে পারছে সিয়ামের নেশা চলে গেছে, তাই নিশাদ ভেবেই দিয়াকে এসব বলছে। দিয়া সিয়ামকে বলল। না, কি বলেছে দিয়া? সিয়াম ওর কথার জবাব না দিয়ে আবারও বলল, জানো নিশাত, দিয়া মেয়েটার চোখগুলো অনেক মায়াবী। এই প্রথম আমি মেয়েটার দিকে চেয়েছি, ওর চোখে যেন আমি আটকে যাচ্ছিলাম, কোনো রকম পালিয়েছি। আমি চোখ সরিয়ে নিয়ে ঠিক করেছি, তাই না? আমার তো তোমার চোখে আটকে যাবার কথা ছিল, জানো নিশাত। কথাটা বলে সিয়াম থামলো। সিয়াম আবারও বলতে শুরু করলো, জানো নিশাত, রিসেপশনের দিন না দিয়ে মেয়েটা ওর মাকে জড়িয়ে ধরে হাওয়া করে কাঁদছিল। আমার খুব মনে চেয়েছে ওর মাথায় একটু সান্ত্বনার হাত বুলিয়ে দেই, কিন্তু হাত বুলোইনি, তুমি রাগ করবে তাই। এরপর সিয়াম দিয়ার দিকে গভীরভাবে তাকিয়েছিল। অনেকক্ষণ চেয়ে থেকে সিয়াম নিশাদ ভেবে দিয়ার কপালে চুমু খেলো। দিয়ার পুরো শরীর যেন কারেন্টে বসে গেল। দিয়া কোনো রকম নিজেকে সামনে নিল। সিয়াম আবারও বলল, আচ্ছা নিশাত, আমি দিয়ার সাথে কোনো অন্যায় করছি না তো? মেয়েটা খুব ভালো, তাই না? দেখো, ওর কিন্তু সম্পূর্ণ অধিকার আছে স্ত্রীর অধিকার ফলানোর, কিন্তু ও ফলাচ্ছে না। কেন ফলাচ্ছে না? দিয়া এবার কেঁদে দিল। সিয়াম আকাশের দিকে চেয়ে আছে। দিয়া সিয়ামের কাঁধে মাথা রেখে ঘুমিয়ে গেল। সকালে দিয়া নিজেকে বিছানায় আবিষ্কার করলো। দিয়ার মনে পড়ল কাল রাতে তো ও বারান্দায় ছিল, তার মানে কি সিয়াম ওকে নিয়ে এসেছে? এটা ভাবতেই দিয়ার মুখ চকচক করতে লাগলো। দিয়া বিছানায় উঠে বারান্দায় উকি দিল। সিয়াম সেখানে নেই। এরই মধ্যে সিয়াম ওয়াশরুম থেকে বেরিয়ে এলো। সিয়াম অফিসে যাওয়ার জন্য রেডি হচ্ছে। দিয়া বারান্দায় গিয়ে অ্যালকোহলের বোতল গ্লাস কার্টুনের ভরে রাখে খাটের নিচে লুকিয়ে রাখলো, যাতে কেউ দেখতে না পারে। সিয়াম অবাক হয়ে দিয়ার কাজ দেখতে লাগলো। সিয়াম ভাবছে, কি অদ্ভুত মেয়ে। দিয়া ফ্রেশ হয়ে এলো। তারপর ওরা দুজন একসাথে ব্রেকফাস্ট করতে লাগলো। ব্রেকফাস্ট শেষে সিয়াম অফিসে চলে গেল আর দিয়া ওর রুমে চলে গেল। দিয়া গতকাল রাতের কথা ভাবতে লাগলো। কথাগুলো ভাবতে ভাবতে এক প্রকারের শান্তি অনুভব করছে দিয়া। রোজা দিয়ার রুমে এলো। রোজা দিয়াকে বলল, কি করো দিয়াপু? রোজার কথায় দিয়া কিছুটা হকচকিয়ে যায়। রোজা দিয়াকে বলল, কিছু তো ভাবছিল আপু। না তো। হও। দিয়া এবার নিজ থেকে রোজাকে গতকাল রাতের সব কথা বলে দিল। কথাগুলো শুনে রোজা ভীষণ খুশি হলো। দিয়া রোজার মুখে হাস্যোজ্জ্বল ভাব দেখতে পেল। কিছুক্ষণ পর রোজার মুখের হাসি মিলিয়ে গেল। রোজা বুঝতে পারল কথাগুলো ভাইয়া নিশাদ আপু ভেবেই বলেছিল। যা করেছে তা নিশাদ ভেবেই করেছে। সত্যি তো এটাই। পরক্ষণে রোজা ভাবল, নিশাদ ভেবে করলেও ক্ষতি কি? এতে ওর ভাইয়া স্বাভাবিক হচ্ছে। অতজ্ঞ পক্ষে দিয়া আপুর সাথে কথা তো বলেছে, এটাই বা কম কিসের? রোজা দিয়া নিচে গেল, সালমা বেগমের কাজে সাহায্য করলো। সালমা বেগমকে মোটামুটি সাহায্য করতেই তিনি দিয়াকে রুমে পাঠিয়ে দিয়েছেন। দিয়া রুমে এসে দেখে ওর ফোন বাজছে। দিয়া ফোনের স্ক্রিনে তাকিয়ে দেখলো রিয়া ফোন দিয়েছে। হ্যাঁ রিয়া। কেমন আছিস আপু? আলহামদুলিল্লাহ ভালো। তুই কেমন আছিস? বাবা মা কেমন আছে? আমরা সবাই ভালো আছি। কি করিস? কিছু না। তুই? রিয়া দিয়ার কথার জবাব না দিয়ে বলল, মা তোর জন্য কেঁদে সাগর বানাচ্ছে। মাকে ফোনটা দে। মা পাশে নেই। মা এলে মাকে ফোন দিতে বলিস। রিয়া কিছুটা বাঘিনীর মতো করে বলল। খবরদার তুই মার সাথে কথা বলবি না। দিয়া উৎকণ্ঠিত হয়ে বলল, কেন রে রিয়া? তুই যাওয়ার পরে একেবারে ভেঙে পড়েছে। সারাদিন শুধুই তোর কথা বলে। তুই থাকলে এটা করতি ওটা করতি, এখন থাকলে বাসার পরিবেশ এমন থাকতো না অমন থাকতো। আমি আর বাবা যে আছি তাতে তার হচ্ছে না। বুঝেছি, আর কোনো কথা বলবো না। রিয়া নরম স্বরে বলল, আমি বলেছি বলে কি সত্যিই কথা বলবি না? না, বলবো না। রিয়া কাঁদো কাঁদো ভাবে বলল, মানুষটা অনেক কষ্ট পাবে রে। তুই কথা বলিস, সাথে কান্না করতে বারণ করিস, প্লিজ বোন আমার। দিয়া মুচকে হেসে বলল, আচ্ছা বলবো। রিয়া দুষ্টু হাসি দিয়ে বলল, আধা ঘরওয়ালা কেমন আছে? সিয়ামের কথা মনে পড়তে আপনা আপনি ঠোঁটের কোণে হাসি রেখা
ফুটে উঠল দিয়ার। আজ সিয়াম বাসায় ফেরার সময় এক কার্টন অ্যালকোহল সাথে নিয়ে এলো। রুমে এসে দেখলো দিয়া টিভিতে ক্যাটরিনা কাইফের চিকনি চামেলি গান শুনছে। সিয়ামের বরাবরই ক্যাটরিনা কাইফকে খুব ভালো লাগে। সিয়াম হাঁ করে ক্যাটরিনা কাইফের দিকে তাকিয়ে থাকতে পারলো না। তার আগে দিয়া সিয়ামকে দেখে টিভি অফ করে দিল। সিয়ামের মনে হলো শটাং করে কেউ যেন ওকে থাপ্পড় দিল। দিয়া বলল, আপনি এসে গেছেন, যান ফ্রেশ হয়ে আসুন। সিয়ামের মনেই চাচ্ছিল রিমোট দিয়ে দিয়ার মাথায় একটা বাড়ি দিয়ে বলতে। বজ্জাত মেয়ে, টিভি বন্ধ করলি কেন? সিয়াম মুখে কিছু বলল না, চুপচাপ ফ্রেশ হতে চলে গেল। সিয়াম ফ্রেশ হয়ে এসে টিভি অন করলো। এখনো ক্যাটরিনা কাইফের কামেলি কামেলি গান হচ্ছে। সিয়াম ভাবছে, আজ তো ক্যাটের জন্মদিন নয়, হঠাৎ আজ ক্যাট স্পেশাল চলছে কেন? ভাবনা ছেদ ঘটিয়ে দিয়া আবারও বলল, ডিনারের জন্য মা ডাকছেন। আমি নিচে গিয়ে খাবো না, আমার খাবার উপরে নিয়ে আসা হোক। দিয়া কিছুতেই বুঝতে পারছে না এই ক্যাটের গান দেখার পর থেকে সিয়াম মুখ চকচক করছে কেন। 7-5 ভাবতে ভাবতে দিয়া নিচে গেল, খাবার নিয়ে উপরে এলো। সালমা বেগম কিছু বললেন না, মুচকি মুচকি হাসলেন। দিয়ার হাসির ব্যাখ্যা খুঁজে পেল না। সিয়াম টিভি দেখছে আর খাচ্ছে। দিয়া সিয়ামের পাশেই বসে আছে। সিয়াম টিভি থেকে চোখ সরাচ্ছেই না। মনে হচ্ছে টিভি থেকে চোখ সরালেই বুঝি বাংলাদেশ সরকারের আইন অনুযায়ী ওকে গুলি করা হবে। এর মাঝে টিভিতে সালোয়ার ক্যাটের দিল দিয়া গাল্লা গানটা শুরু হলো। সিয়াম কপাল কুঁচকে চ্যানেল পাল্টে ফেলল। মনে হচ্ছে ওকে গান শুনতে কেউ মেরেছে, বকেছে। সিয়াম খাওয়া শেষ করতেই দিয়া সেগুলো গুছিয়ে রাখতে নিচে গেল। সিয়াম আবারও ওই চ্যানেলের গানটা শুনতে লাগলো। দিয়া রুমে এসে গানের শেষের কিছু অংশ দেখতে পেল। দিয়া বলল, বাবা, গোলাপি কালার গাউনটাতে কি সুন্দর লাগছে ক্যাটকে। কিছুক্ষণ আগে কিসব পোশাকই না দেখেছিল মেয়েটাকে। হিরোইনদের সব পোশাকেই সুন্দর লাগে, কই আমাদের তো লাগবে না? কথাটা একটু জোরেই বলল দিয়া। সিয়াম দিয়ার দিকে হাঁ করে তাকিয়ে রইল। সিয়াম মনে মনে বলল, মেয়েটা কি পাকনা রে বাবা, দেখাবো না বলে চেঞ্জ করলাম, ঠিকই এসে দেখলো। সিয়াম বারান্দায় অ্যালকোহল নিয়ে বসেছে। দিয়াও বারান্দায় গেল। দিয়া দাঁড়িয়ে আছে। সিয়াম অন্যদিকে মুখ করে বলল, বসতে চাইলে বসতে পারো। দিয়া খুশি খুশি মন নিয়ে সিয়ামের পাশে বসে পড়ল। রাত প্রায় 1টা বাজে। দিয়া পাখির কিচিমিচির শব্দে খাঁচার দিকে তাকালো। তারপর দিয়ার মনে পড়ল, দুইটা পাখি দুটো খাঁচায় কেন? রোজাকে প্রশ্ন করবে করেও করা হয়নি, মনে হচ্ছিল না। সাহস করে সিয়ামকে দিয়া প্রশ্ন করেই ফেলল, আচ্ছা, দুটো পাখি আলাদা আলাদা খাঁচায় কেন? এক খাঁচাতেই রাখলেই তো হতো। সিয়াম পাখিদের দিকে চেয়ে বলল, একসাথেই ছিল, আলাদা করে দিয়েছি। দিয়া রীতিমতো অবাক হয়ে সিয়ামের দিকে চেয়ে রইল। মনে মনে ভাবছে, কি বজ্জাতের বজ্জাত রে বাবা। সিয়াম চাঁদের দিকে তাকিয়ে ড্রিঙ্কস করছে। চাঁদের দিকে তাকিয়ে সিয়াম বলল, চাঁদটাও তো আমার মতোই একলা, আশেপাশে হাজার নক্ষত্র, কিন্তু সঙ্গী হিসেবে তো আরেকটা চাঁদনি নেই। দিয়া চাঁদের দিকে তাকিয়ে সিয়ামের উত্তরে বলল, চাঁদের গায়েও কলঙ্ক আছে, তাই বলে সে কিন্তু নিজেকে গুটিয়ে নেয়নি। তার আলো দিয়ে আলোকিত করেছে ভুবনময়। চাঁদের নিজস্ব কোনো আলো নেই, সব আলোই সূর্যর থেকে নেওয়া। সেই সূর্যটাকে নিয়ে আসলেই তো হয়। সিয়াম একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলল। যার অর্থ এই যে সূর্যটা আর নেই। সিয়ামের দীর্ঘ নিঃশ্বাস রেখে দিয়া নিজেও একটা দীর্ঘশ্বাস ফেলল, যার অর্থাৎ সূর্যগ্রহণ গেলে পরদিন সূর্য নতুন করেই ওঠে। সিয়াম চুপ করে ড্রিঙ্কস করছে। দিয়া পাশেই বসেছিল। কখন যে সিয়ামের কাঁধে মাথা রেখে ঘুমিয়ে পড়েছে সেটা ও নিজেই জানে না। কয়েকদিন পর সিয়াম আর দিয়ার সম্পর্কের কিছুটা উন্নতি হয়েছে। সিয়াম রোজ বাসাতেই ড্রিঙ্কস করে, তবে অ্যালকোহলের মাত্রাটা কিছুটা কমেছে। আজ প্রথম সিয়াম নিজ থেকে দিয়াকে কল করেছে। দিয়া তো রীতিমতো অবাক, ওর হাতে পা কাঁপছে। সিয়াম এই সময়ে কেন কল করেছে? কাঁপা কাঁপা হাতে কল রিসিভ করলো আর দিয়া বলল, হ্যালো। হ্যালো দিয়া, বলুন। আপনি কি আজ ফ্রি আছেন? কেন? আজ সন্ধেই আমার এক কলিগের বিবাহ বার্ষিকীর অনুষ্ঠান রয়েছে, আপনি কি যাবেন? কেন নয়, আমি রেডি হয়ে থাকবো। ওকে, আমি ঠিক 6টায় আসবো। আচ্ছা। সন্ধেবেলায় সিয়াম বাসায় এসে দেখলো দিয়া রেডি হয়ে আছে। কলাপাতা রঙের একটা শাড়ি পরেছে। দিয়া আঁচলে গোল্ডেন সুতোর কাজ করা।
সিয়াম কিছুক্ষণ তাকিয়ে থেকে বলল, রেডি আপনি? রেডি। চলুন যাওয়া যাক। তারপর ওরা পার্টিতে যাওয়ার জন্য রওনা দিল। সিয়াম ড্রাইভ করছে, দিয়া ওর পাশেই চুপচাপ বসে আছে। দিয়া নীরবতা ভেঙে বলল, একটা গান ছাড়ুন না, বড্ড বোর হচ্ছি। সিয়াম গান ছাড়লো। তুই ফেলে এসেছিস কারে, মন মন রে আমার, তাই জনম গেল শান্তি পেল না রে। মন মন রে আমার, তুই ফেলে এসেছিস কারে, মন মন রে আমার। সিয়াম প্রায় সাথে সাথে গানটা চেঞ্জ করে দিল। অলক্ষণে গান একটা। দিয়া ফ্যালফ্যাল চোখে সিয়ামের দিকে তাকিয়ে রইল। এভাবে গানটা চেঞ্জ করার মানেটা কি ছিল? পরের গানটা বেজে উঠল, সখী সখী ভাবো না কাহারে বলে, সখী যাতো না কাহারে বলে, তোমরা যে বলো দিবস রজনী ভালোবাসা ভালোবাসা, সখী ভালোবাসা কারে কয়, সে কি কেবলই যাতনাময়, সে কি কেবলই চোখের জল, সে কি কেবলই দুঃখের শ্বাস, লোকে কেন করে কি সুখেরই তরে এমন দুঃখের আশ। পার্টিতে এসে ওরা পৌঁছালো। সিয়াম ওর কালিগ জয় এবং তার স্ত্রী শিউলির সাথে পরিচয় করিয়ে দিল। দিয়া জয় শিউলিকে অভিনন্দন জানালো। শিউলি দিয়াকে অনেক কমপ্লিমেন্ট দিল। ভাবি, আপনি দেখতে মাশাআল্লাহ। ভাবি আপনিও দেখতে মাশাআল্লাহ। শিউলি মুচকি হাসলো। সিয়াম অফিসের আরো কিছু কালিগ তাদের স্ত্রী দিয়ার সাথে পরিচয় হতে এলো। দিয়া সবার সাথে পরিচয় হলো। সিয়াম আর দিয়ার কাছে একজন ফটোগ্রাফার এলো। ফটোগ্রাফার ওদের ছবি তুলতে চাইলো। সিয়াম একটু ইতস্তত বোধ করলো। দিয়া সিয়ামকে কোনো অস্বস্তিতে ফেলতে চায় না, তাই ফটোগ্রাফারকে বলল, ছবি তুলতে হবে না। দিয়ার কথা শুনে সিয়াম স্বস্তির নিঃশ্বাস ছাড়ল। শিউলি এসে বলল, ভাবি তুলুন না, জীবনের প্রতিটা ভালো মন্দ মুহূর্ত স্মৃতি হিসেবে রাখা উচিত। আসলে ভাবি ছবি তোলার সময় ফ্ল্যাশ লাইটের আলোতে আমার স্কিনের প্রবলেম হয়। সিয়াম বেশ বুঝতে পারছে দিয়ার প্রবলেম নেই, শুধু ওকে কোনো অস্বস্তিতে ফেলতে চায় না, তাই মিথ্যে বলছে। মেয়েটা অন্যরকম। জয় এসে সিয়ামকে বলল, ভাবির যেহেতু প্রবলেম হয় তবে থাক, তুমি আর জোর করো না। দু একটা ছবি তুললে ওর প্রবলেম হবে না? সিয়াম দিয়াকে চোখের ইশারায় বোঝালো ছবি তুলতে। ওরা ছবি তুলেছে। ফটোগ্রাফার বলল, আরেকটু ক্লোজ হয়ে দাঁড়ান। সিয়াম কিছুটা দাঁড়িয়ে গা ঘেঁষে দাঁড়ালো। ফটোগ্রাফার সিয়ামকে উদ্দেশ্য করে বলল, ওনার চোখের দিকে তাকান। সিয়াম দ্বিতীয়বারের মতো দিয়ার চোখের দিকে তাকাতে চায় না। ভীষণ ভয় হয় যদি ওই দু চোখে আটকা পড়ে যায়। সিয়াম অন্যদিকে তাকায় আর দিয়া তা দেখে মুচকে হাসি দেয়। ফটোগ্রাফার সেই ছবি তোলে। ফটোগ্রাফার কমপ্লিমেন্ট দিল, মেড ফর ইচ আদার। ফটোগ্রাফারের কথা দিয়ার বুকে বিঁধেছে। এর মধ্যে জয় বলল, এই সিয়াম, একটা গান ধর না, গানটা কি বাদ দিয়ে দিলি নাকি? সিয়াম কঠিন গলাতেই বলল, এই গানটার আমি গাইতে পারি না। বললেই হলো, তুই গানটা জানিস না? প্রথম যখন জয়েন করেছিলি তখন তো তুই গুনগুন করে গান গাইতি, সেই গুঞ্জন তো সারা অফিসে ছড়িয়ে ছিটিয়ে আছে। হ্যাঁ, এখন তো বিয়ের পর আর ভাবিকে গান শোনাস না। ভাবি বলুন না একটা গান গাইতে। দিয়া চুপ করে আছে। ওর বলার মতো কিছুই বা আছে? আজ প্রথম জানলো সিয়াম গান গাইতে পারে, তাও আবার অন্য একজনের মাধ্যমে। দিয়া কিছুক্ষণ চুপ করে থেকে বলল, ধরুন না একটা গান। সিয়াম চুপ করে রইল। সবার রিকোয়েস্টে তারপর গান ধরলো। ভালো আছি, ভালো থেকো, আকাশের ঠিকানায় চিঠি লিখো। ভালো আছি, ভালো থেকো, আকাশের ঠিকানায় চিঠি লিখো। দিও তোমার মালা খানি বাউলের এই মনটারে, আমার ভিতর বাহিরে অন্তরে অন্তরে আছো তুমি, হৃদয় জুড়ে আমার ভিতর বাহিরে অন্তরে অন্তরে আছো তুমি, হৃদয় জুড়ে। পুষে রাখে যেমন ঝিনুক খোলসের আবরণে মুকুতর সুখ, তেমনি তোমার নিবিড় চলা ভিতরের নীল বন্দরে, আমার ভিতর বাহিরে অন্তরে অন্তরে আছো তুমি, হৃদয় জুড়ে আমার ভিতর বাহিরে অন্তরে অন্তরে
আছো তুমি হৃদয়ে জুড়ে, ঢেকে রাখে যেমন কুসুম পাপড়ি ডাব ডালে ফসলের ঘুম, তেমনি তোমার নিবিড় ছোঁয়া গভীরেরই অন্তরে, আমার ভিতর বাহিরে অন্তরে অন্তরে আছো তুমি হৃদয় জুড়ে, আমার ভিতর বাহিরে অন্তরে অন্তরে আছো তুমি হৃদয় জুড়ে। দিয়া রীতিমতো অবাক, সিয়াম এত ভালো গান গাইতে পারে, এটা তো রোজা বলেনি। সত্যি মানুষকে দেখে বিচার করা যায় না, বিচার করতে তার সাথে মিশতে হয়, জানতে হয়। মানুষকে বাইরে থেকে বিচার করা যায় না, বাইরে থেকে বিচার করা খুবই কঠিন। সবাই সিয়ামকে কমপ্লিমেন্ট দিচ্ছে, অনেক ভালো গান গেয়েছে। জয় গিয়ে সিয়ামকে জড়িয়ে ধরলো। জয় বলল, অনেকদিন পর একটা গান শুনলাম, খুব ভালো গেয়েছিস। উত্তরে সিয়াম মৃদু হাসলো। একটা মেয়ে নাচছে, দিয়া তার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। কেউ দাঁড়িয়ে আছে, কেউ কথা বলায় ব্যস্ত, নয়তো কেউ সেলফি তুলতে ব্যস্ত। হঠাৎই দিয়া বলে উঠল, এই আপু, তোমার নাচের এই মুদ্রাটাও ভুল হয়েছে। মেয়েটা আবারও চেষ্টা করলো, কিন্তু দিয়া বলল, আপু হচ্ছে না। মেয়েটার মুখটা মিলিয়ে গেল। দিয়া গিয়ে মেয়েটাকে নাচের ওই মুদ্রাটা দেখিয়ে দিল। সবাই দিয়ার দিকে চেয়ে আছে। কই, এতক্ষণ তো কেউ একবারের জন্য তাকায়নি, এখন তাকিয়ে আছে কেন? শিউলি এসে বলল, আপু একটা নাচ দেখাও না। আপু আমি নাচতে পারবো না। ভাবি ধরে নিন, এটা আপনি আমাদের উপহার হিসেবে দিলেন। জয় এগিয়ে এসে বলল। ঠিক, তাছাড়া উপহার বল কিংবা আবদার। সিয়াম চুপচাপ আছে, কিছু বলছে না। দিয়াও চুপচাপ আছে। জয় আবারও বলল, মনে হচ্ছে সিয়াম তোকে মাঠে নামতেই হবে। সিয়াম আমতা আমতা করে বলল, আমি না ভাই, অসম্ভব। তুই ভাবির কথাই তুই গান গালি, এখন তোর কথায় ভাবি নাচবে। সিয়াম মাঠে নামতে হবে শুনে ভেবেছিল জয় দিয়ার সাথে নাচতে বলছে, কিন্তু জয় দিয়াকে নাচার জন্য বলছে। সিয়াম স্বস্তির নিঃশ্বাস ছাড়ল। সিয়ামকে কিছু বলতে হয়নি, তার আগেই দিয়া নাচতে শুরু করলো। দিয়া খুব প্রাণোচ্ছল ভাবে নাচলো। শিউলি সিয়ামের কাছে গিয়ে হেসে বলল, শিয়াম ভাই আর টিয়া ভাবি কারো থেকে কেউ কম যায় না। একজন মাশাআল্লাহ যেমন গাইতে পারে, আর একজন প্রাণোচ্ছল ভাবে তেমন নাচতেও পারে। দুজন এখন গুণবতী। হোয়াট? গুণবতী? দিয়া সবার কমপ্লিমেন্ট শুনে নাক মুখ চকচক করছে। ও তো মনে প্রাণে চেয়েছিল নাচ করতে। সিয়ামের চোখ এড়ায়নি যে দিয়ার চোখ মুখ চকচক করছে। দিয়া সবার সাথে কথা বলছে, কথার মাঝে হাসছে, আবার হাসি থামিয়ে কথাও বলছে। সিয়াম ভাবছে, মানুষ দু ধরনের ম্যাচিওর হয়, প্রথমত জন্মগত ম্যাচিওর, আর দ্বিতীয়ত পরিস্থিতির কারণে ম্যাচিওর হতে হয়। নিশাত প্রাণোচ্ছল হয়েও হতে পারেনি, পরিস্থিতি ওকে ম্যাচিওর বানিয়েছিল। কিন্তু দিয়া মেয়েটা কেমন ম্যাচিওর সেটা বুঝতে পারছি না। নিশাতকে আমি বুঝতাম, খুব বেশি বুঝতাম, কিন্তু দিয়াকে বুঝতে পারছি না, হয়তো বুঝতেই চাইছি না। ওরা সবাই একসাথে খেলো। খাবার মাঝে পাশে বসা একজনের ধাক্কায় দিয়ার শাড়িতে পানি পড়লো। হয়তো বেখিয়ালি ছিল তাই পানি পড়েছে। সরি, আমি বুঝতে পারিনি। দিয়া দাঁড়িয়ে গেল, শাড়ি হালকা ঝাড়া দিল। দিয়ার স্বভাব সুলভ হেসে বলল, ইটস ওকে। সিয়াম উঠে গিয়ে টিস্যু দিয়ে শাড়ির পানি মুছিয়ে দিল। দিয়া এটা একসেপ্টই করেনি। সিয়াম ড্রাইভ করছে, দিয়া পাশে বসে আছে। দুজনেই নীরবতার পরিপূর্ণ হয়ে আছে। নীরবতা ভেঙে দিয়াই বলল, আপনি খুব ভালো গান করেন। সিয়াম উত্তর দিল না। দিয়া আবারও বলল, জয় ভাইয়া আর শিউলি ভাবি অনেক মিশুক, মনেই হয়নি প্রথম তাদের সাথে আমার পরিচয় হয়েছে। সিয়াম বলল, এবার নাচ কি শিখেন? দিয়া হাসলো। এই হাসির অর্থ সিয়ামের বোধগম্য হচ্ছে না। দিয়া বলল, একাডেমিতে ভর্তি হয়েছিলাম, সময়ের জন্য শেখা হয়নি। সিয়াম আর কোনো কথা বলল না। সময়ের জন্য শেখা হয়নি। দিয়ার বাবা বহুবার বলায় বিয়ের আগে একটা নাচের একাডেমিতে ভর্তি হয়েছিল। তার প্রায় 8 দিন পর বিয়ে হয়ে যায়। দিয়া ছোট থেকেই নাচতে পারে, নাচতে ওর ভীষণ ভালো লাগে। দিয়ার পরিবার ওকে নাচতে বলেছিল, সাপোর্ট করেছিল। দিয়াও চেয়েছিল নাচতে, কিন্তু পারেনি। ব্যাস, সব খতম। সব ইচ্ছে পূরণ করতে নেই। অপূর্ণতার খাতা ফাঁকা থেকে যাবে যে। দিয়া পূর্ণতায় অপূর্ণতায় পরিপূর্ণ। অনেক রাতে ওরা বাসায় আসে।
সিয়াম ফ্রেশ হয়ে শুয়ে পড়ে। দিয়া ভাবে আজ হয়তো ড্রিঙ্ক করবে না। দিয়া ফ্রেশ হয়ে এসে দেখে সিয়াম বিয়ার খাচ্ছে। দিয়া চুপচাপ শুয়ে পড়লো। কিছুক্ষণ বাদে সিয়ামও শুয়ে পড়লো। সিয়াম মনে মনে বলল, আমি তোমার স্বামী হয়েও হতে পারিনি, কিন্তু আমি তোমার ইচ্ছে পূরণ করতে সাহায্য করব। সকালে দিয়া ঘুম থেকে উঠে দেখে সিয়াম অফিসের জন্য রেডি হচ্ছে। দিয়ার হঠাৎই চোখ যায় সিয়ামের পায়ের দিকে। সিয়ামের জুতো পরিষ্কার না। দিয়া একটা ন্যাকড়া নিয়ে সিয়ামের পিছনে গিয়ে দাঁড়ায়। সিয়াম আয়নার ওর পিছনে দিয়ার প্রতিবিম্ব দেখতে পায়। সিয়াম দিয়ার দিকে না তাকিয়ে বলল, কিছু বলবেন? দিয়া মাথা নাড়ালো, যার অর্থ কিছু বলবে না। সিয়াম আর কিছু বলল না। দিয়া হুট করে বসে সিয়ামের জুতো জোড়া মুছতে থাকে। সিয়াম হতভম্ব হয়ে যায়। সিয়াম হকচকিয়ে বলল, কি করছেন এসব? দিয়া কিছু বলল না। জুতো পরিষ্কার করে ফ্রেশ হতে চলে যায়। তারপর দুজনেই ব্রেকফাস্টের জন্য নিচে যায়। খাওয়া শেষ করে সিয়াম অফিসে চলে যায়, আর দিয়া সালমা বেগমের সাথে কথা বলছে আর টুকটাক কাজ করছে। দিয়া বারান্দায় বসে আছে, আকাশের দিকে তাকিয়ে আছে। আকাশের মাঝে বোধহয় ছড়িয়ে আছে মন ভালো করার ঔষধ। দিয়ার পাশে রোজা এসে বসলো। দিয়া রোজার দিকে তাকিয়ে হাসি দিল। রোজা বলল, দিয়াপু আজ বাইরে যাবা? উনি আসলে যাব। ভাইয়াকে কি দরকার, তুমি আর আমি যাব। দিয়া ভাবছে না বলে যাওয়াটা ঠিক হবে। যদি যেতে হয় তো মাকে বলে যাবে। রোজা হঠাৎ একটু জোরেই বলল, দিয়াপু। রোজা ডাকে দিয়া থতমত খেয়ে যায়। দিয়া আবারও বলল, দাঁত দিয়ে নখ কামড়াচ্ছ কেন? জানো না এতে স্বামী মারা যায়? রোজা, এটা কুসংস্কার। ও কুসংস্কার? ভাইকে নিয়ে কোনো রিস্ক নিতে চাই না বাবা। তোমার ভাইয়াকে খুব ভালোবাসো, তাই এরকম করছো। বাসি। তুমি বাসো না? নিশাত আপুর মতো করে না। কেউ কারোর মতো হতে পারে না। ভাইয়াকে একটু সময় দাও, সব ঠিক হয়ে যাবে। রোজা, ওনার সাথে আমার সম্পর্ক মাত্র 12 দিনের। নিশাত আপুর সাথে ছিল 6 বছরের। নিশাত আপুর তুলনায় আমি কম সিয়ামকে বুঝবো, জানবো, এটাই তো স্বাভাবিক। তবে সিয়ামের বেলায় একটু বেশি কেন এক্সপেক্ট করবো বলো তো? তুমি অনেক ম্যাচিউরড আপু। তুমি ভাইয়াকে তোমার আঁচলে বাঁধতে পারবে। দেখো ভাইয়া তখন শুধু তুমি করবে। আমি তোমার ভাইয়াকে আসলে বাঁধতে চাই না। মানে? আমি চাই সিয়াম আগের মতো হয়ে যাক, সেই প্রাণোচ্ছল ব্যক্তি যেমনটা তুমি আমাকে বলেছিলে। রোজা, একটা কথা বলবো, রাখবে? কি কথা আপু? তুমি বা মা বাবা কেউ সিয়ামকে আমার ব্যাপার নিয়ে কোনো কথা বলবে না। তাকে মনে করিয়ে দিবে না আমি তার দায়িত্ব। তোমাদের এরূপ কথায় সিয়াম অস্বস্তিতে পড়ে। কি বলছো আপু? এমন না করলে তোমাদের মাঝে কিছুই স্বাভাবিক হবে না। সম্পর্কটা যেখানে ছিল সেখানে আটকে থাকবে। জানো তো রোজা, একটা কথা আছে, বিষে বিষে বিষক্ষয়। আমি তোমার ভাইয়ের দায়িত্ব হতে চাই না, তার প্রয়োজনও হতে চাই না, শুধু প্রিয়জন হতে চাই। তুমি যা ভালো বোঝো। সন্ধ্যেবেলায় সিয়াম বাসায় এসে ফ্রেশ হয়। ব্যাগ থেকে একটা কাগজ বের করে। বাবা মার রুমে চলে যায়। সিয়াম কাগজ নিয়ে ওর বাবা মার রুমে যাওয়ায় তারা কিছুটা অবাক হয়, সাথে আটকে ওঠে। সালমা বেগম উৎসুকভাবে বলল, তোর হাতে কি বাবা? মা, দিয়া যে নাচতে পারে এটা তোমরা জানো? না তো। মা, দিয়ার ইচ্ছা ও নাচ করবে, কোনো কারণে ইচ্ছে পূরণ হয়নি। আমি চাই ও নাচ করুক, তোমরা কি বলো? এটা তো আনন্দের কথা। প্রতিভা কারণে নষ্ট করার মানেই হয় না। ভালো কথা। দিয়ার সাথে কথা বলেছিস? সিয়াম একটু আস্তে জবাব দিল। ফোন বের করে পার্টিতে দিয়ার নাচের ভিডিও ওর বাবা মাকে দেখালো। সিয়ামের কলিগ গতকাল রাতেই ভিডিওটা মেসেঞ্জারে পাঠিয়েছিল, আর সিয়াম গতকাল রাতেই সিদ্ধান্ত নিয়েছিল আজও কি করবে। ভিডিওটা ওর বাবা মাকে দেখে খুব খুশি হলেন। তারাও দিয়ার বাবা মার মতো দিয়াকে সাপোর্ট করলো। সিয়াম বলল, এটা ড্যান্স একাডেমির ফর্ম। সেকেন্ড শিফটে দিয়া নাচ শিখবে, বিকাল থেকে সন্ধ্যা পর্যন্ত। ড্যান্স একাডেমি তো বাসা থেকে কিছুটা দূরে, তাই না? সন্ধ্যা হলে তো আসার সময় আসতে সমস্যা হবে। অফিস থেকে আসার সময় আমি নিয়ে আসবো। সিয়াম কাগজটা ওর আব্বুর হাতে দিয়ে দিল। সিয়াম বলল, এটা ওকে দিয়ে দিও। কথাটা বলেই সিয়াম চলে গেল। সিয়ামের বাবা মা স্বস্তির নিঃশ্বাস ছাড়লো। তাদের ছেলে দিয়াকে নিয়ে ভাবতে শুরু করেছে। এবার আস্তে আস্তে সিয়াম স্বাভাবিক হয়ে যাবে। ওই বাড়ির আবার প্রাণ ফিরে পাবে। হুট করে প্রেমে পড়া যায়, কিন্তু ভালোবাসা যায় না। যেটা থেকেও মুছে যায় সেটা প্রেম, যেটা মুছে থেকে যায়, হ্যাঁ, এটাই ভালোবাসা। দিয়া সিয়ামকে দেখে বেশ অবাক হলো। বিয়ের পর এমন কোনো রাত নেই যে সিয়াম মদ্যপান করেনি, কিন্তু আজ সিয়ামের হলোটা কি? আজ মদ্যপান করলো না?
ডিনার শেষে সিয়াম চুপচাপ শুয়ে আছে, দিয়াও চুপচাপ শুয়ে আছে, কিন্তু দিয়ার চোখে ঘুমের ঘাও নেই। এক সময় ঘুমিয়ে পড়ল দিয়া। সকালে দিয়া ঘুম থেকে উঠে দেখলো সিয়াম এখনো ওপাশ ফিরে শুয়ে আছে। তার মনে এখনো সিয়াম ঘুম থেকে ওঠেনি। দিয়া আস্তে ধীরে সিয়ামের ওপাশে ঘুরে গেল। সিয়াম ঘুমিয়ে আছে, খুব নিষ্পাপ লাগছে সিয়ামকে। হুমায়ুন আহমেদ কি কখনো ঘুমন্ত পুরুষের মুখ দেখেনি নাকি? দেখলে অবশ্যই পুরুষের ঘুম নিয়ে কাব্যিক কিছু অংশ লিখতেন। সিয়াম কিছুটা নড়ে চড়ে উঠল। দিয়া মনে মনে বলল, কোথাও হয়তো পড়েছিলাম ঘুমন্ত ব্যক্তির দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থাকলে ঘুমন্ত ব্যক্তির ঘুমের ব্যাঘাত ঘটে। কথাটা কি এমন ছিল নাকি অন্যরকম কে জানে? দিয়া একবার ঘড়ির দিকে তাকালো। আজ সে তাড়াতাড়ি ঘুম থেকে উঠেছে, তাই সিয়ামকে ঘুমন্ত অবস্থায় দেখতে পেল। দিয়া সিয়ামকে ডাক দিল। কি আশ্চর্য ব্যাপার, একটা ডাক দিতেই সিয়াম ঘুম থেকে উঠে গেল। দিয়াকে সিয়াম এভাবে দেখে ধরফর করে উঠে ওয়াশরুমে চলে গেল। দিয়া ভাবছে হলোটা কি। দিয়া বারান্দায় গেল। পাখি দুটোকে দেখে দিয়ার খুব খারাপ লাগলো। মায়া লাগছে পাখি দুটোর জন্য। এক খাঁচায় বন্দি থাকতো, মিশে থাকতো একে অপরে আমাতে তোমাতে, কিন্তু সিয়াম পাখি দুটোকে আলাদা করে দিয়েছে। সিয়াম অফিসের জন্য রেডি হয়ে নিল। দিয়াও ফ্রেশ হয়ে নিচে গেল। ব্রেকফাস্ট শেষ করে সিয়াম অফিসে চলে গেল। সালমা বেগম দিয়াকে উদ্দেশ্য করে বলল, মা আমার ঘরে একটু এসো তো। সালমা বেগম আগে আগে আর দিয়া তার পিছে পিছে যাচ্ছে। গন্তব্য সালমা বেগমের ঘর। সালমা বেগম ফর্মটা দিয়ার হাতে দিয়ে বলল, এত ভালো নাচতে পারিস, সিয়াম না বলে তো জানতেও পারতাম না। দিয়া অবাক হয়ে তাকিয়ে আছে সালমা বেগমের দিকে। সালমা বেগম মুচকি হেসে দিয়ার থুতনিতে একটা চুমু দিয়ে বলল, পার্টিতে নেচেছিলি আর ভিডিও সিয়াম আমাদের দেখিয়েছে। দিয়া অবাকে আরেক কাঠি ওপরে গেল। দিয়া নেচেছে আর সিয়াম ভিডিও করেছে? ভাবা চাই এগুলা। দিয়া নিজেকে স্বাভাবিক করে কাগজটা দেখিয়ে বলল, এটা কি মা? খুলে দেখ। দিয়া খুলে দেখা মাত্র ওর চোখ মুখ কেমন চকচক করতে লাগলো। সালমা বেগমকে জাপটে জড়িয়ে ধরলো। সন্তানের আনন্দ প্রতিটা মায়ের প্রশান্তির কারণ। দিয়া বলল, তুমি ভাবতে পারবে না মা, তুমি আমাকে কি দিলে। মা আমি তোমাকে কি বলবো আমি বুঝতে পারছি না মা, আমি ভাষা হারিয়ে ফেলেছি। সালমা বেগম হাসলো। দিয়া আবারও বলল, ধন্যবাদ দিব না মা, আপন মানুষের ধন্যবাদ দিতে নেই, এতে সম্পর্ক ছোট হয়ে যায়। মা তুমি যা দিয়েছো তার জন্য আমি তোমার কাছে চিরকৃতজ্ঞ থাকবো। আমি কিছু করিনি রে মা, সব সিয়াম করেছে। দিয়া সিয়ামের নাম শুনে অবাক হলো। সালমা বেগম মুঠোবন্দি করে বলল, আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে, সিয়াম তোকে বুঝতে শুরু করে দিয়েছে। সালমা বেগমের কথায় দিয়া খানিকটা হাসলো। দিয়া রুমে গিয়ে রিয়া আর ওর মাকে জানিয়ে দিল। তারা সবাই খুশি। তাদের মেয়ের অপূর্ণতার খাতায় আরো কিছু জমা রইল না। সিয়াম পূর্ণতায় করে দিক দিয়ার পরিপূর্ণতা। প্রায় দুপুরের দিকে সিয়াম দিয়াকে ফোন দিল। দিয়া যেন সিয়ামের ফোনের অপেক্ষায় ছিল। রিংটোনের শব্দ পাওয়ার সাথে সাথেই দিয়া ফোনটা রিসিভ করলো। সিয়াম ভাবেনি এত তাড়াতাড়ি দিয়া ফোন রিসিভ করবে। দিয়া ফোন রিসিভ করে চুপ করে আছে। দিয়া চায় আগে সিয়াম কথা বলুক। সিয়াম আগে বলল, বন্ধুরা গল্পটি কেমন লাগছে আমাদের কমেন্ট করে জানান।